রাত 12:13। রুমে চলছে নীলালয় ডিম লাইট। সাদা ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে টুকরো টুকরো লাল গোলাপের পাপড়ি। বিছানার উপরে বসে রয়েছে লাল বেনারসি পরিহিত এক নববধূ। মাথায় লাল ওড়না দিয়ে বড় করে ঘোমটা টানা, দুই হাঁটু বাহু ডোরে আবদ্ধ করে শান্ত হয়ে বসে আছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে তার স্বামীর জন্য। না, এভাবে বসলেও বোধহয় সুন্দর লাগছে না। তুর্কি নিজ মনে বিড়বিড় করে দুই পা ভাঁজ করে বসে। সে এই রুমে এসে বসেছে প্রায় 20 মিনিট। এর মধ্যে প্রায় 5 থেকে 6 বার বসার পজিশন স্টাইল চেঞ্জ করেছে। কোন পজিশনে কোন স্টাইলে বসলে তাকে সুন্দর লাগবে তাই ভেবে চলেছে। দুই হাত দিয়ে ঘোমটা ধরে মনে মনে আবার বিড়বিড় করে। ইয়া আল্লাহ, তোমার লক্ষ কোটি শুক্রিয়া। ফাইনালি লেখাপড়া থেকে মুক্তি দিলে তুমি আমায়। ফাইনালি বিয়েটা করলাম। উফ, কি যে আনন্দ হচ্ছে আমার। এই শুক্রবার মসজিদে আমি 500 টাকা দিব। না না, 500 টাকা কই পাবো, আমি তো ফকির। 500 টাকা না, 100 টাকা দিব। 1 মিনিট, আমার জামাই শুনছি বিশাল কোম্পানির মালিক। এত বড় মালিকের বউ হয়ে আমি কিনা ফকির? এটা কোনো কথা? মানুষ শুনলে কি বলবে? না না, আমি 500 টাকাই দেবো। তুমি শুধু লেখাপড়া থেকে আমায় দূরে রেখো। ওকে, ডিল। এক মনে বিড়বিড় করে আরও 20 মিনিট পার করে তুর্কি, কিন্তু তার বরমশাই এখনও আসছে না। তুর্কি ঘোমটার আড়ালে দরজার দিকে তাকায়। নটকাটা আসছে না কেন? রাত তো কম হলো না। কখন আসবে? রাত তো শেষই হয়ে গেল। ধ্যাত, বিরক্তি নিয়ে তুর্কি ঘোমটা উঠিয়ে ফেলে, দুই পা মেলে বসে, ডান পা বাম পায়ের উপরে রেখে দোলাতে থাকে। আবারও বিড়বিড় করে। আচ্ছা, আমি আগে ওনার পায়ে হাত দিয়ে সালাম করব, নাকি উনি আগে আমার ঘোমটা তুলবে? ইস, ওই আপুটার কাছে শুনলে ভালো হতো। ধ্যাৎ, মনে মনে খুব বিরক্ত হয় সে। আচ্ছা, আমি উনি উনি করছি কেন? উনি তো আমার স্বামী, একমাত্র স্বামী। কত লাথি গুতা খাওয়ার পর আম্মু বিয়েটা দিল। আম্মু তো আব্বুকে বলে, ওগো তুর্কির আব্বু শুনছো, আবার ঝগড়া লাগলে বলে, আমি দেখে তোর সংসার করে গেলাম। অন্য কেউ হলে মুখে ঝামা ঘষে দিয়ে চলে যেত। সোফিয়া ওর বয়ফ্রেন্ডের সাথে তুমি করে কথা বলে, তাহলে আমি কেন আপনি করে বলবো? আমিও মধুর সরে ডাকবো, ওগো শুনছো, এদিকে একটু শোনো না। তাহলে তো এত যুদ্ধ করে বিয়ে করাটা সার্থক হবে। তুর্কি ঠোঁটের হাসি দীর্ঘ করে, মুহূর্তে হাসি মিলিয়ে বলে। আল্লাহ, তবা তবা, নতুন বউ কি বেলাজার মতো কথা বলছে? ছি 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 তুর্কি, মানলাম তুই জামাই ভক্ত মেয়ে, সবার সাথে ভণ্ডামো করলেও জামাইয়ের সাথে একদম পিওর খাঁটি লয়াল। মাথার মধ্যে সব সময় এই শব্দটাই ঘুরঘুর করে, তাই বলে প্রথমেই ওগো শুনছো বলে ডাকবি? আরে বেলাজা মেয়ে, বিয়ের প্রথম প্রথম একটু লজ্জা পেতে হয়, স্বামীর সাথে আপনি করে সুন্দর ব্যবহার দেখিয়ে কথা বলতে হয়। তারপর প্রেমটা একটু জমলে তখন ঝাড়ু ঝাঁটা ঢাল তলোয়ার সব নিয়ে যুদ্ধ করবি। তাই এখন তোকে নিজেকে কন্ট্রোল করতে হবে, সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বলতে হবে। ভুলেও ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না। যতই হোক, আম্মুর সাথে যুদ্ধ করে বিয়েটা করেছিস, আম্মুকে বোঝাতেই তো হবে। পড়ালেখার চেয়ে সংসার করা উত্তম, 1000 গুণ উত্তম। প্রথমেই যদি জামাইয়ের আম, সাথে ঝগড়া করি, ঝামেলা করি, আর যদি সে রেগে আমাকে আবার বাসায় দিয়ে আসে, তখন তখন আম্মু আর আমাকে আস্তই রাখবে না, ঘাড় ধরে আবার লেখাপড়া করাবে। তুর্কি দরজার দিকে তাকিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলে। কখন আসবে আমার সাইয়া সুপারস্টার? ইস, কত ইচ্ছে ছিল আমার বিয়েতে আমি নাচবো। আমার জামাই যখন এন্ট্রি নেবে তখন ধুমতানা ধুমতানা করে নাচবো। কিন্তু আম্মুর জন্য নাচতেই পারলাম না। বিয়েটা এমন ভাবে হলো যে নাচার সময়টাই পেলাম না। আচ্ছা, এখন একটু নেচে নিলে কেমন হয়? উনি তো এখনো আসছে না, তাহলে আমি একটু নেচে নিই। তুর্কি দুই হাত উপরে উঠে বিভিন্ন ভঙ্গি করে দুলিয়ে গান শুরু করে। দরজার কপাট খোলার আওয়াজ হতে তুর্কি গান গাওয়া বন্ধ করে দেয়। হাত নামিয়ে দ্রুত ঘোমটা টানে। ওর বুক ধুকপুক করে ওঠে। মেলানো পা জোড়া ভাঁজ করে বসে। পিঠ ঘুরিয়ে তাড়াহুড়ো করে মাথার ঘোমটা টেনে মিটিমিটি হাসতে থাকে। এসে গেছে, এসে গেছে, আমার সাইয়া সুপারস্টার এসে গেছে। না হাসলে হবে না, এখন আমাকে লজ্জা পেতে হবে। ইয়েস। রুমে প্রবেশ করে দীর্ঘদেহী এক মানব। হালকা নীল আলোয় লোকটির মুখ অস্পষ্ট, তবে বোঝা যাচ্ছে লোকটির পরনে ফর্মাল ব্ল্যাক শার্ট, হাতে বেশ ভারী একটা ব্যাগ। বিছানায় বসা নববধূর দিকে ভ্রুক্ষেপ না করে সোজা ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। হাতের ব্যাগ নামিয়ে প্যান্টের পকেট থেকে ফোন, ওয়ালেট, গলা থেকে আইডি কার্ড সব রাখে।
পরিচিত একটা ঘ্রাণ নাকে আসতে তুর্কি ভ্রু কুঁচকে কয়েকবার বার টেনে শ্বাস নেয়। ওর মনে হচ্ছে এই পারফিউমের ঘ্রাণ ওর খুব চেনা। ও হালকা ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করে লোকটা কে। লোকটার সাথে ওর আজ সারাদিন দেখা হয়নি, এমনকি বিয়ের সময়ও না, এই বাড়িতে আসার সময়ও না। তুর্কি নিজেকে নিজে বলে, তুর্কি তুর্কি তুর্কি, এত অধৈর্য হলে চলে নাকি? তোরই তো জামাই, একটু অপেক্ষা কর, এখনই আসবে তোর কাছে। ও আবারও ঘাড় ঘুরিয়ে বসে। লোকটা ফ্রেশ হয়ে এসে স্টাডি টেবিলের সামনে লেদার ডেস্কে বসে। মাথাটা বাম পাশে হাত দিয়ে চাপতে থাকে। মাইগ্রেনের সিমটমস। 1 কাপ কড়া লিকারের চা পান করতে হবে। হাতে অনেক কাজ। তবে ও সে ভুলে করেও একটা বার বিছানার দিকে তাকায়নি, ইচ্ছে হোক বা অনিচ্ছে। তুর্কি ফ্রুকুচকে বিড়বিড় করে, এত লজ্জা পাওয়ার কি হলো? নিজেরই তো বউ। বাসর ঘরে এসে যে প্রথমে বউয়ের ঘোমটা খুলতে হয় সেটা বোধহয় জানে না। জানবে কিভাবে? আগে কখনো বাসর করেনি তো। নাকি ওর কপালে আবার আনরোম্যান্টিক জামাই জুটল? হে আল্লাহ, আমার থেকে অর্ধেক উত্তেজনা, না না, অর্ধেকের চেয়ে একটু বেশি আমার জামাইয়ের মধ্যে দিয়ে দাও প্লিজ। আমার মতো এত রোম্যান্টিক একটা মেয়ের কপালে এরকম আনরোম্যান্টিক জামাইয়ের ব্যাপারটা কেমন দেখায়? পরে দেখা গেল আমার রোম্যান্টিকতার জন্য আমাকে না ডিভোর্স দিয়ে দেয়। থাক, সমস্যা নেই, যতই নিরামিষই হোক না কেন, আমার কবলে যখন একবার এসেছে পড়েছে, তখন 3 বেলায় আমিষ খাইয়ে ছাড়ব। উনি বোধহয় লজ্জা পাচ্ছেন। থাক, আমি তাহলে আগে যাই। তুর্কি আপন মনে ভেবে বিছানা থেকে নেমে ওড়নার ফাঁকে লোকটার অবস্থান দেখে। ধীর পায়ে হেঁটে লোকটার সামনে যায়। চেনা পারফিউমের ঘ্রাণ আরও তীব্র হয়। ভক্তির সাথে পায়ে হাত দিয়ে সালাম করে। লোকটার একটুও ভাবান্তর ঘটে না। সে আঙ্গুল কপালে ঠেকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। তুর্কি উঠে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলে, আপনি বোধহয় জানেন না, বাসর ঘরে এসে প্রথমে বউয়ের ঘোমটা খুলতে হয়, তাই না? জানবেন কিভাবে? আগে তো কখনো বাসর করেনই। সমস্যা নেই, আমি আপনাকে সব শিখিয়ে দেব। আপনি একদম কোনো টেনশন নেবেন না। এখন আসুন, সময় নষ্ট করবেন না। সামনে বসে থাকা লোকটির মাঝে কোনো ভাবান্তর হয় না। সে ভ্রু কুঁচকে চোখ ছোট ছোট করে মাথায় থাকা হাতের কোনোই টেবিলে রেখে তাকিয়ে থাকে। তুর্কি আবার বলে, এত লজ্জা পাওয়ার কি হলো? আমি তো আপনার বিয়ে করাবো। লজ্জা পাবেন না প্লিজ। এখানে বসে সময় নষ্ট করবেন না। আসুন আমরা গল্প করি। লোকটা তুর্কির কথায় হতভম্ব হয়ে যায়। মেয়েটাকে কি বলে আখ্যায়িত করা যায়? বেয়াদব নাকি বেহায়া? উপর পাশ থেকে কোনো উত্তর না আসায় তুর্কি আবারও বলে, দেখুন, আমি আপনার বিয়ে করাবো। আপনি প্লিজ লজ্জা পাবেন না, ভয় পাবেন না। জানি প্রথম একটু লজ্জা লাগবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। এই দফায় লোকটার কুঁচকানো ভ্রু আরও কুঁচকে যায়। মাথায় ঠেকানো হাত নামিয়ে ফেলে। ভীষণ বিরক্ত নিয়ে গম্ভীর কণ্ঠে লোকটি বলে ওঠে, Stupid. Stop your nonsense. স্টুপিড। পরিচিত শব্দ আর পরিচিত কণ্ঠস্বর শুনে আঁতকে ওঠে তুর্কি। ভ্রুযুগল কুঁচকে ফেলে। ও কি ভুল শুনল? মাথার ঘোমটা একটানে সরিয়ে ফেলে। ততক্ষণে লোকটি উঠে গেছে। অতি পরিচিত শরীরের গঠন দেখে তুর্কির হৃদস্পন্দন বেড়ে যায়। আশেপাশে তাকে সুইচ বোর্ড খোঁজে। দরজার পাশে সুইচ বোর্ড দেখতে পেয়ে ছুটে বোর্ডের কাছে যায়। সবগুলো সুইচ একের পর এক আঙুল চালিয়ে রুমের লাইট অন করে। লোকটা একটানে বেডশিট উঠিয়ে 2 হাত দিয়ে ধরে এক ঝাড়া দিয়ে সবগুলো গোলাপের পাপড়ি তুর্কির উপরে ফেলে। তুর্কির চোখ বড় বড় করে দেখে। কি করে সম্ভব? এই লোক এইখানে কি করে? Look at the side of the table. তুর্কি বড় বড় চোখ মেলে সামনে থাকা লোকটির দিকে তাকিয়ে থাকে। লোকটি বেডশিটটি ছুঁড়ে বিছানার উপরে ফেলে দেয়। আমাকে দেখতে বলিনি, টেবিলের পাশে তাকাতে বলেছে। ফার্স্ট ফার্স্ট তাকাও। তুর্কি রোবটের মতো ঘাড় ঘুরিয়ে টেবিলের পাশে তাকায়। সেখানে বেশ ভারী একটা ব্যাগ। লোকটা ঘাড় কিঞ্চিত বাঁকা করে বলে, ব্যাগের ভেতর তোমার সবই বই খাতা নোট ইত্যাদি আছে। কাইন্ডলি ওইখানে থেকে ফিজিক্স বইটা নিয়ে এসো। আই থিঙ্ক তোমার মনে আছে, সামনের মাসে থেকে তোমার সিটে। তুর্কি ব্যাগের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকে। তারপর ফুঁসে উঠে ফিক করে হেসে বলে, সিরিয়াসলি? বাসরাতে আমি ফিজিক্স পড়বো? আপনি বোধহয় জানেন না, বাসরাতে বায়োলজি পড়তে হয়। তুর্কি হাসি থামিয়ে সামনে থাকা লোকটির দিকে তাকিয়ে বলে, 1 মিনিট। আজকে আপনি আমার ক্লাস নেয়ার কে? আম, একটু আগেই বিয়ে হয়েছে আমার। এর মানে আজ থেকে লেখাপড়াকে আমি নিজ হাতে কবর দিয়েছি। আমি কোনো বই-টই আনতে পারবো না। আজ থেকে তোমার পড়াশোনার সব দায়িত্ব আমি সম্মানের সাথে গ্রহণ করেছি। তাই বিয়ে হয়েছে বলে ভেবো না পার পেয়ে গেছো। দ্রুত বই খাতা নিয়ে তৈরি হও।
লোকটার নাম সরফরাজ আদনান ফরাজি। সে সরকারি দেবেন্দ্র কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের প্রভাষক। আদনান বাঁকানো ঘাড় বাঁকা রেখে কথাটি বলল। কথাটি শুনে যেন তুর্কির মাথায় বাজ পড়ল। ও তো পড়াশোনা থেকে বাঁচার জন্য এত তাড়াতাড়ি বিয়ে করলো, আর ওর কপালে কিনা এইরকম একটা বর জুটল। মানি না আমি, আপনার সাথে তো বিয়ে হয়নি আমার। আমার বিয়ে হয়েছে সরফরাজ আদনানের সাথে। আপনি এখানে কি করছেন? দ্রুত বেরোন এখান থেকে। আল্লাহ, আমি তো আপনাকে ভালো জানতাম স্যার। মানলাম বুড়ো হয়ে গেছেন বলে কেউ পাত্তা দেয় না, তাই বলে একজন বিবাহিত নারীর ঘরে ঢুকবেন? আল্লাহ বাঁচাও আমায়, আমার বরকে অপহরণ করেছে, বাঁচাও। এই বলে চিৎকার করতে থাকে তুর্কি। তুর্কি চিৎকার করতে আদনান ওর কাছে এসে ওর মুখ চেপে ধরে। তুর্কি আদনানের হাতের উপরে দুই হাত রেখে মুখের বাঁধন খোলার চেষ্টা করে। আদনান রাশভারী কণ্ঠে বলে, হ্যাঁ মেয়ে, একদম চুপ। চেঁচামেচি করছো কেন? বেশি চেঁচামেচি আমার একদম পছন্দ না। আর বিয়েটা তোমার আমার সাথেই হয়েছে। আমি সরফরাজ আদনান। সো আর নয়েজ না করে পড়তে আসো। এবার সিটিতে পাস করতেই হবে। কাম ফাস্ট। তুর্কি জোরে জোরে শ্বাস নেয়, মাথায় দুই হাত চেপে বলে, হে আল্লাহ, এটা কি করে সম্ভব? আপনার নাম কিভাবে সারফরাজ হতে পারে? ও আল্লাহ, আমার মাথা পুরো ঘুরতেছে। তুমি পড়ালেখার পাপগুলো আমার পুণ্যের খাতায় লিখে দাও না, তবু তুলে নাও আমায়। প্লিজ আল্লাহ, আমি আর বাঁচতে চাই না। এই বলে তুর্কি ধপ করে ফ্লোরে শুয়ে পড়ে। হুমায়রা ফরাজি চায়ের কাপ এনে মুজাহিদ ফরাজির মুখের সামনে ধরল। মুজাহিদ বৈঠকখানায় চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। চায়ের কাপ মুখের সামনে ধরায় সে একটু বিরক্ত হলেন। খবরের কাগজ ভাঁজ করে ডান হাত দিয়ে চায়ের কাপ নিলেন। মুজাহিদ কিছু বলার আগেই হুমায়রা গম গম করে উঠলেন, দেখো জাহিদ, আমি আর তোমার ফাই ফরমাস শুনতে পারবো না। এবার আমাকে মুক্তি দাও। এই বাড়িতে যেদিন থেকে এসেছি তার পরের দিন থেকে আজ অবধি তোমার ফাই ফরমাস খাটতে খাটতে আমার অর্ধেক জীবন চলে গেল। এখন দয়া করে আমাকে রেহাই দাও। হুমায়রার কথা শুনে শব্দ করে হেসে উঠল মুজাহিদ। তার হাসির দরুন হাতে থাকা কাপ নড়ে উঠল। হুমায়রা চোখ ছোট ছোট করে কিঞ্চিত রাগ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। মুজাহিদ হাসি থামিয়ে বলল, কাল পরশু তার পরের দিন তার পরের দিন এবং তার পরের দিনও রেডি হও ভাবি আমার ফাই ফরমেশনের জন্য। আর কি এমন কাজ করাই তোমাকে দিয়ে? এই তো সকালে চা নাস্তা, লাঞ্চ, ডিনার, জামাকাপড় ধোয়া, ব্যাগপত্র গুছিয়ে দেওয়া, মাঝে মাঝে একটু খাবার খাইয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। হুমায়রা অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই কাজগুলো কি তোমার কাছে কম মনে হয়? হ্যাঁ, আমাকে বোঝাও। তোমার মতো দামড়া বুড়ো ষাঁড়ের যাবতীয় সব কাজ কেন আমি করব? আমি কি তোমার দাসী? মুজাহিদ চায় আবারও চুমুক দিয়ে বলে, অমৃত। বাঁকা চোখে তাকিয়ে আবারও বলে, তুমি আমাকে বুড়ো বলতে পারলে, আর তুমি আমার দাসী হবে কেন? তুমি তো আমার মা। একদম নাটক করবে না। তোমার এই নাটক দেখতে দেখতে আর এই ডায়লগ শুনতে শুনতে আজ আমি 29-30টা বছর পাড়ি দিলাম। আমি আর কোনো অজুহাত শুনতে চাই না। আমাকে এখন এই কাজ থেকে মুক্তি দাও দেখি বাপু। এইসব কাজ যার করার কথা তাকে এনে আমাকে উদ্ধার করো। আমি আর সইতে পারছি না। রাগে গজগজ করতে করতে চলে যায় হুমায়রা। আজ আর তার অনেক কাজ। বাড়ির বড় ছেলের বৌভাত আগামীকাল। হুট করে ছেলে বিয়ে করার সিদ্ধান্তে সবাই একটু বিভ্রান্ত হলেও পরপরই আনন্দে মেতে উঠেছে মাস্টার বাড়ি। নুরু ফরাজি পেশায় শিক্ষক ছিলেন, সেই সুবাদে বাড়ির নাম হয়েছে মাস্টার বাড়ি। শুধু তিনি একাই পেশায় মাস্টার না, তার দুই ছেলে আলামিন ফরাজি ও মুজাহিদ ফরাজি পেশায় মাস্টার, আর এক ছেলে মুমিনুল ফরাজি মানিকগঞ্জ টাউনের সবচেয়ে বড় জুয়েলারি দোকানের মালিক। মানিকগঞ্জ সদর থানার মত্তগ্রামের সবচেয়ে প্রভাবশালী লোক এই ফরাজির বংশের লোক। প্রভাবশালী বলতে এখানে শুধু অর্থ সম্পদের কথা বোঝানো হচ্ছে না, শিক্ষার দিক থেকেও এদের জুড়ি মেলা ভার। তবে অর্থ সম্পদের দিক থেকে এদের প্রভাবশালী বলা অত মানায় না, কারণ এরা ভীষণ কিপটে। এত এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও এদের নাকি কিছুই নেই। এই যে সকাল থেকে আলামিন ফরাজি খাবারের মেনুর হিসেব করছে, এতে তার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে। বিয়ে করেছে তার ছেলে, কি দরকার ঘটা করে এত মানুষদের দাওয়াত করে খাওয়ানোর। মাথায় হাত দিয়ে হুমায়রার উদ্দেশ্যে হাঁক ছাড়লেন, রাজের মা, রাজের মা, কই গেলে তুমি? এইদিকে আসো, তাড়াতাড়ি আসো। জোরে জোরে শ্বাস নিচ্ছেন তিনি। হুমায়রা রান্নাঘরে ছিলেন। পেছন থেকে রচনা ফোন হাতে নিয়ে অস্থির কণ্ঠে বলে, ভাবি, বড় আপা তো ফোনই ধরছে না। কখন থেকে কল করছি, কিছুতেই ধরছে না। হুমায়রা খিচুড়ি নাড়তে নাড়তে বলেন, আরে দিতে থাক, এক সময় না এক সময় ধরবেই।
পরক্ষণে উপর থেকে ভেসে আসে আলামিনের চিৎকার। রচনা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, বড় ভাইয়ার কি হলো? এরকম করে চিৎকার করছে কেন? রচনা, দেখ দেখি খিচুড়িটা। আমি শুনে আসি কোন দরকারে আবার ডাকছে।